আমবাগানে 1 ঘন্টা ধরে অপেক্ষা করে অরবিন্দ। তার আর পেশেন্স থাকে না। ততক্ষণে তার বন্ধু কিশোর আসে। তার দিকে রেগে মেগে তাকিয়ে থাকে অরবিন্দ। এভাবে রেগে মেগে কেন দেখছিস? আসছিলামই তখনই মা একটা ছোট্ট কাজ করতে বলল। সেই কাজটা করতে গিয়ে 1 ঘন্টা লেগে গেল। কি করব বল? এসব আমাকে কেন বলছিস? আমার শুধু অনামিকাকে চাই। নিজের ভালোবাসার কথা তাকে বুঝিয়েও আমি আর বোঝাতে পারছি না। এবার আমি পাগল না হয়ে যাই। আরে আমার কাছে একটা খুব ভালো বুদ্ধি আছে, ফলে সে তোকে ভালোবাসতে লাগবে। তুইও যদি তেমনটাই করিস তাহলে সে তোর। তাহলে আর দেরি কেন করছিস? বল না সেই পরিকল্পনা। যেভাবেই হোক আমার অনামিকাকে চাই। অরবিন্দের বারবার জিজ্ঞাসা করাতে তখন কিশোর নিজের পরিকল্পনাটা অরবিন্দকে বলে। পরিকল্পনাটা শুনে অরবিন্দ ভীষণ আনন্দিত হয়। সে অনুভব করতে লাগে যেন অনামিকা তার নিজের স্ত্রী। ব্যাপারটা কিশোর লক্ষ্য করে। অনেক হলো, এত খুশি হোস না। আগে তুই অনামিকার কাছে যা। পরিকল্পনা অনুযায়ী যে কথা হয়েছে সেটার জন্য তুই তাকে রাজি করা। যা বলছি। যদি আমি চলে যাই তাহলে তুই কি করবি? আসলে অমৃতা আসবে বলেছে। কিশোর শুনে লজ্জা পেয়ে যায়। তা দেখে অরবিন্দ হাসে। তোর বেশ ভালোই ভালোবাসা আর মজার মজাও। একথা বলে আর কোনো উত্তর না দিয়ে সেখান থেকে সে জমির দিকে চলে যায়। ওদিকে মাটির ঘরে অনামিকা বাইরে বেঞ্চের উপরে বসে সেলাই করছিল। মা অপর্ণা হাতে ব্যাগ নিয়ে বাড়ির ভেতর থেকে বাইরে বেরিয়ে আসেন। অনু, তরি তরকারি আনতে আমি বাজারে যাচ্ছি, নিজের খেয়াল রেখো। মা, সত্যি করে বলো তো একটা কথা, তুমি বাজার যাচ্ছ না বাজার যাওয়ার নাম করে নিজের বোন সারদার কাছে যাচ্ছ? দুটো কাজের জন্যেই যাচ্ছি। তুমি বারবার ওনাদের বাড়িতে কেন যাও বলো তো? আমি বলেছি না আমি এখনই বিয়ে করব না। বিয়ে না করে এভাবেই নিজের বাপের বাড়িতে বসে থাকবে নাকি? আমি এমনি এমনি নেই মা। বাবা ঋণের বোঝা ওঠাতে না পেরে তিনি আমাদেরকে ছেড়ে এভাবে চলে গেলেন। তার সব ঋণ ধার শোধ করতে হবে, তবে আমি বিয়ে করব। আর বিয়ে করার পরেও কিন্তু আমি তোমাকে নিজের সঙ্গে নিয়ে যাব। আমি কোথাও যাব না থাকতে, এখানেই থাকবো যেটা তোমার বাবা বানিয়ে গেছেন। তোমার ইচ্ছে, তবে তুমি ওখানে যেও না। তুমি এখন বাজারে যাও, বাজারে জিনিসপত্র কেনা হয়ে গেলে তারপর তুমি বাড়ি ফিরে এসো। সেলাই করার দরুন আশেপাশে নজর রেখো। যখনই মনে হবে যে অরবিন্দ আসছে, আশেপাশের প্রতিবেশী পার্বতী কাকি বা রেণুকা কাকিকে তাড়াতাড়ি করে ডেকে নিও। মা, আমি সব কিছু সামলে নেব। যেটা বলছি সেটা শোনো। কেউ যদি আসে তাড়াতাড়ি করে ভেতরে গিয়ে দরজা লাগিয়ে নিও। আচ্ছা মা, তুমি চিন্তা করো না যে বাড়িতে মেয়ে আছে, সে কি করে সবকিছু সামলাবে। তুমি শুধু ভালোভাবে রাস্তা দেখে হাঁটবে, কেমন? একথা হওয়ার পরে অপর্ণা নিজের বাড়ি থেকে রওনা দেয়। সেই গ্রামেই সারদা আর তার পরিবার একটি বিল্ডিংয়ে থাকত। স্বামী প্রসাদ যখন অফিসের জন্য তৈরি হচ্ছিলেন তখন সারদা তার কাছে যায়। হ্যাঁ গো, বিকেলবেলায় অফিস থেকে ফেরার পথে একবার হবু বেয়ানার সাথে দেখা করে নিও। সবকিছু খুলে বলো, যাতে অনামিকাও ভালো করে বুঝতে পারে। এদিকে আমাদের ছেলে রমেশ আর ওদিকে অনামিকা, দুজনেরই তো বিয়ের বয়স বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে সারদা, আমি বলবো। আগে আমার লাঞ্চ বক্সটা দিয়ে দাও। এ কথা বলে সারদা সেখান থেকে চলে যায়। ওদিকে রমেশ অনামিকার কাছে যায়। অনামিকা রমেশকে দেখে সম্মান দিয়ে বলে, আসুন আসুন, এখানে বসুন। এ কথা বলে সে একটি খালি চেয়ার তাকে বসতে দেয়। রমেশ সেখানে গিয়ে বসে। তুমি কি জল খাবে? আমাকে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই অনামিকা। আমার বাবার ঋণের বোঝা আমি আমার মায়ের কাঁধের উপরে ছেড়ে চলে আসতে পারি না। শুধু আপনাকে আমি এইটুকু বোঝাবার চেষ্টা করছি। আমি একটা কথাই বুঝতে পারছি না। আমি যখন বলছি আমি সব ঋণ ধার শোধ করে দেবো, তাহলে তুমি বুঝতে চাইছো না কেন? তুমি তোমার মতন সেলাই মেশিনে সেলাই করো। তুমি তো আমাদের বাড়ির নও। আমি চাই বাবার নেয়া ধারের টাকা আমি নিজের কঠিন পরিশ্রমের টাকা দিয়ে শোধ করি, তাই এত পরিশ্রম করছি। তুমি শাশুড়ি মা, শ্বশুর মশাই শুধু এইটুকু একটু বোঝো না। ঠিক আছে, তাহলে আর কি বলবো। আমি অফিসে বেরোচ্ছি, টেক কেয়ার। সময় পেলে ফোন করে নিও। আচ্ছা বেশ, ঠিক আছে। তোমাকে ছাড়া আর আমার আছেটাই বা কে? একথা বলার পরে রমেশ খুশি খুশি সেখান থেকে বেরিয়ে যায়। ওদিকে অরবিন্দ কিশোরের পরিকল্পনা অনুযায়ী
ভয় না পেয়ে সোজা অনামিকার কাছে যায়। অনামিকা কিশোরকে দেখে ফেলে। অনামিকা, আমার তোমার সাহায্যের প্রয়োজন। আমার কাছে চেঞ্জ টাকা নেই অরবিন্দ। চিচি, চেঞ্জ টাকার সাহায্যের দরকার নেই অনামিকা। আসলে আমার বন্ধু আছে না কিশোর। হ্যাঁ জানি। তাহলে? অমৃতা নামের একটি মেয়েকে সে ভালোবাসে। তাহলে কি সে বিয়ে করতে চাইছে না? না না, আমাদেরকে ওখানে দাঁড়িয়ে বিয়ে দিতে হবে। মানে? কিশোরের বাড়ির লোকেরা বিয়েটাকে মেনে নিচ্ছে না, তাই আমাদেরকে গুরুজন হয়ে সেখানে তাদের বিয়ে দিতে হবে। আমার কাছে অত সময় নেই, আর আমার এত বয়সও নয় যে দাঁড়িয়ে থেকে আমি কারোর বিয়ে দেব। তাই আমি কোথাও যাচ্ছি না। আর তুমি এখান থেকে গেলে তাহলে আমি একটু শান্তিতে কাজ করতে পারবো। তোমাকে সঙ্গে করে না নিয়ে আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। একথা বলে সে অনামিকার হাত ধরে নেয়। তাতে অনামিকা ভীষণ রেগে যায়। হাতটা ছাড়ো বলছি, কেউ দেখে নিলে অন্য কিছু ভাববে। এখন ছাড়বো না আমি, যতক্ষণ না কেউ দেখে ফেলে আমি ততক্ষণ ছাড়বো না। একথা বলে সে অনামিকার হাতটা টিপে ধরে। তার ফলে অনামিকা রেগে গিয়ে অরবিন্দকে একটা কষে থাপ্পড় লাগায়। অরবিন্দ এবার রেগে যায়। সে তার হাতটা ছেড়ে সোজা তার কাঁধে হাত রাখে। অনামিকা আগে থেকে অরবিন্দের হাবভাবটা জানত, তাই সে টেবিলের ড্রয়ারে লঙ্কা গুঁড়ি রেখেছিল। লঙ্কা গুঁড়ির প্যাকেট বের করে সে অরবিন্দের মুখে ছুঁড়ে মারে। লঙ্কা গুঁড়ির জ্বালায় অরবিন্দর মুখ জ্বালা করতে লাগে। তখন অনামিকা তাড়াতাড়ি করে ঘরের মধ্যে পালিয়ে গিয়ে দরজা বন্ধ করে নেয়। ঠিক সেই সময় প্রসাদ স্কুটি নিয়ে অফিস যাওয়ার পথে সোজা অনামিকার বাড়িতে চলে যায়। দেখে দরজাটা হালকা করে খোলা আছে। সেলাই মেশিনের কাছেও কেউ নেই। মেশিনের টেবিলের ওপরে লঙ্কা গুঁড়ির প্যাকেট রাখা আছে। কিছু একটা ঘটেছে তার অনুমান প্রসাদ লাগায়। জানলার ফাঁক দিয়ে ঝেঁকে সে ভেতরে দেখে অনামিকা নিচে বসে চোখে জল ফেলছে। প্রসাদ ভীষণ ঘাবড়ে যায়। মা, অনামিকা, দরজাটা খোলো, আমি প্রসাদ মেসোমশাই এসেছি। তার ডাক শুনে চোখের জল মুছে অনামিকা এসে দেখে হবু শ্বশুরমশাই এসেছেন। বাবা, আপনাকে দেখে মনে হয় যেন আমার নিজের বাবা ফিরে এসেছেন। আরে আরে, আমি তো ভাবলাম আমি তোমার বাবাই। তুমি কেন কাঁদছো? ওইদিকে যে দেখলাম মেশিনের ওপরে লঙ্কা গুঁড়ি পড়ে আছে। হ্যাঁ বাবা, ওই অরবিন্দ বাবা। এ কথা বলে অনামিকা খুব কাঁদতে লাগে। তখন প্রসাদ পুরো ব্যাপারটা বুঝে যায়। এভাবে ছেড়ে দিলে ওরা কখনো শিক্ষা পাবে না। কিছু একটা করতে হবে, এমন কিছু করতে হবে যাতে তোমার নাম না আসে। সেটা আমি সামলে নেব। এত কষ্ট করেও তুমি এখানে কেন আছো মা? বাবার সব ঋণ ধার যে আমাকে শোধ করতে হবে। ওখানেও থেকে তো তুমি এসব করতে পারো। এ কথা বলার পরে অনামিকা কোনো উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। দেখো মা, ঘরে পুরুষ মানুষ না হওয়াতে জানো তো কত লোভী চোখের নজর থাকে। আমি বোঝাচ্ছি তাও তুমি বুঝছো না। ওই অরবিন্দ আজ এখানে এসে তোমার কাঁধে হাত রাখলো। যদি উঁচু নিচু কিছু হয়ে যায়, পালাবার পথ না পাও, তখন তুমি কি করবে বলো দেখি? তাহলে আপনি কি চান বাবা? যত তাড়াতাড়ি হোক তোমার আর রমেশের বিয়ে দেওয়া হবে। তারপর তুমি দর্জির যে সব কাজ করছো সেটা ওখানে থেকে করবে। ঠিক আছে বাবা। এ কথা বলে প্রসাদ খুশি খুশি সেখান থেকে চলে যায়। দুদিনের মধ্যেই সারদা, প্রসাদ, অপর্ণা তিনজনে মিলে পুরোহিত মশাই পরমেশ্বরের কাছে যায়। তারপর তিনি রমেশ আর অনামিকার কুষ্টি দেখে একটা বিয়ের ভালো মুহূর্ত দেন। তা শুনে সকলেই ভীষণ আনন্দিত হয়। তারপর তাদের যত আত্মীয় স্বজনেরা ছিল, পরিচিত লোকেরা ছিল, তাদেরকে রমেশ আর অনামিকার বিয়ের খবরটা তারা জানায়। তারপর সেই দিন আসে যেদিন রমেশ আর অনামিকার বিয়ে হবে। অনামিকা বিয়ের সাজসজ্জায় খুব সুন্দরভাবে তৈরি হয়। কিন্তু বিয়ের দিন মণ্ডপের কাছে রমেশ বিনা প্যান্ট পরেই অনামিকার কাছে চিন্তিত অবস্থায় ছুটতে ছুটতে আসে। তা দেখে অনামিকা, ছিছি, এটা কি গো? ছিছি অনু, ভুল বোঝো না আমাকে। এই বিয়ের জোড়ের প্যান্টটা দেখো, এটা ছেঁড়া। একথা বলে সে নিজের ছেঁড়া প্যান্টটা দেখাতে লাগে। তারপর বিয়ের মণ্ডপ থেকে উঠে কোণে অনামিকা রমেশের ছেঁড়া প্যান্টটা নিয়ে গিয়ে সেলাই মেশিনে সেলাই করতে লাগে। অনামিকাকে এভাবে সেলাই করতে দেখে রমেশ ভীষণ আনন্দিত হয়। তারপর ওই সেলাই করা প্যান্টটা পরে রমেশ এসে বিয়ের পিঁড়িতে বসে। কিছুক্ষণ পরে কনের সাজে অনামিকা এসে রমেশের পাশে বসে। রমেশ আর অনামিকার খুব ধুমধাম করে বিয়ে হয়। অনামিকা নিজের নতুন জীবন শুরু করার জন্য শ্বশুরবাড়িতে পা রাখে।
আজকের গল্প ছিল দর্জি বৌমা। আগেও আমরা এরকম অনেক ভালো ভালো গল্প নিয়ে আসব। ততক্ষণের জন্য নমস্কার। মাটির ঘরে শাশুড়িমা শারদা একটা ঝাঁটা আর বেলচা নিয়ে সারা ঘরে ঘুরে বেড়াচ্ছিল। ঠিক সে সময় নাতি হরিশ আর নাতনি ভাবনা নিজেদের স্কুল ব্যাগ নিয়ে হলে আসে। শারদাকে দেখে। ঠাকুমা, সারা ঘরে একটুও নোংরা নেই, তাহলে ঝাঁটা বেলচা নিয়ে সারা ঘরে তুমি কেন ঘুরে বেড়াচ্ছ? নোংরা নেই সে বুঝলাম, কিন্তু তোমরা দুজনে তো এই ঘরেই থাকো। কি বলার উদ্দেশ্য তোমার ঠাকুমা? কি আর বলবো নাতি সাহেব, তুমি আর তোমার বোন সারা ঘরে নোংরা ফেলতে থাকো, এটাই আমি বলতে চাইছি। তোমাদের দুজনে স্কুল যাওয়ার পরে তারপর সারা ঘর আমি ঠিক করব। আমরা স্কুলে তবে যাব তো যখন তুমি জলখাবার বানিয়ে দেবে। যাও ঠাম্মা, জলখাবার বানিয়ে দাও। হ্যাঁ ঠাকুমা, এসব জিনিস আগে পাশে রাখো, আর মাকে গিয়ে বলো সে যেন আমাদের জন্য জলখাবার বানিয়ে দেয় আর খাইয়ে দেয়। একথা সে বলছিলই, ততক্ষণে অনামিকা রান্নাঘর থেকে গরম গরম ধোসা বানিয়ে তাদের জন্য নিয়ে আসে। বাচ্চারা এখানে এসো, এসে বসে পড়ো তো। এভাবে ডাকাতে হরিশ আর ভাবনা এসে সোফাতে বসে। শারদা আবার ঘরের মধ্যে পায়চারি করতে লাগে। ওদিকে 25 বছরের খুব সুন্দরী কীর্তি, কিন্তু অনাথ। সে সারা কলেজ ঘুরে বেড়াচ্ছিল আর নিজের বন্ধু গণেশকে খুঁজছিল। ঠিক সেই সময় কীর্তি গণেশের বন্ধু শেখরকে দেখতে পায়। শেখর, গণেশ কোথায় বলতে পারবে কি প্লিজ? না কীর্তি, তোমার আর গণেশের লাইফ এখনো সেট হয়নি। সে আমি দেখে নেব শেখর, কিন্তু শেষবারের মতন আমি গণেশের সাথে কথা বলতে চাই। সে কোথায় একটু আমাকে বলো প্লিজ। সে নিজের ঘরে আছে, এই নাও ঘরের চাবি। এ কথা বলে সে ঘরের চাবি দেয়। কীর্তি তার কাছ থেকে চাবি নিয়ে নেয়। মানে গণেশ ঘরের ভেতরে আছে আর তুমি তালা দিয়ে চলে এসছো? হ্যাঁ কীর্তি, সেই এরকমটা বলেছিল। এমনটা বলে গণেশ সেখান থেকে চলে যায়। কীর্তি দেরি না করে ঘরের চাবি নিয়ে কারে বসে সোজা শেখরের ঘরের কাছে আসে। এসে দরজার তালা খোলে, দেখে যে গণেশ জানলার কাছে বসে বসে লেখাপড়া করছে। দরজা খোলার আওয়াজ পেয়ে সে ভাবে শেখর এসেছে। এমনটা ভেবে গণেশ বলে ওঠে, শেখর, সারা কলেজে কীর্তি আমাকে খুঁজে বেড়াচ্ছে না? আর এখন সে শেখরের ঘরেও চলে এসেছে। এভাবে বলাতে গণেশ ঘুরে দেখে কীর্তি দরজার কাছে দাঁড়িয়ে আছে। কীর্তি, তুমি তুমি আমাকে কি করে খুঁজলে? চিটার, শেখর তোমার চোখের জলে বয়ে গিয়ে ঘরের চাবি শুদ্ধ দিয়ে দিল। এভাবে বলাতে কীর্তি ভীষণভাবে রেগে যায় আর এসে গণেশকে একটা কষে থাপ্পড় লাগায়। সরি কীর্তি। পাগল হয়ে গেছো? এভাবে তুমি আমার ভালোবাসাকে কেন অ্যাভয়েড করছো? আমি কিছু বলবো না, তোমাকে নিজের বাড়িতে নিয়ে যাব। বাড়ির পরিস্থিতি দেখলে তোমার চিন্তাধারা পাল্টে যাবে। তাহলে কবে আমরা যাব? কালকে। আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ গানি। এ কথা বলে কীর্তি সেখান থেকে চলে যায়। ওদিকে বাড়ির বাগানের দিকে একটা খাটালের মতন বানানো ছিল। সেখানে বাঁধা গরুদেরকে প্রসাদ পাইপের জল দিয়ে পরিষ্কার করছিল। ততক্ষণে অনামিকা বাচ্চাদেরকে নিয়ে সেখানে আসে। বাবা, আমি বাচ্চাদেরকে নিয়ে ওদের স্কুলে যাচ্ছি। ভাত ডাল তরকারি বানিয়ে রেখেছি, খিদে পেলে একটু বেড়ে খেয়ে নেবেন। ঠিক আছে বৌমা, বাচ্চাদেরকে নিয়ে সাবধানে যেও। ঠিক আছে বাবা। বাচ্চারা, দাদুকে আগে বাই বলো। এভাবে বলাতে হরিশ আর ভাবনা দাদু প্রসাদকে বাই বলে। বৌমা, তোমার শাশুড়ি মা কি করছেন? ওই ঘরের কাজকর্ম বাবা। মানে ঝাঁটা আর ডাস্টপ্যান নিয়ে এসে সারা ঘরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ তাই বাবা। তোমার শাশুড়ি না শিখবে না কখনো বুঝবে, বুদ্ধি নেই। মা তো ওই রকমেরই না বাবা। সেখান থেকে বাচ্চাদেরকে নিয়ে সে চলে যায়। অন্যদিকে সুদের ব্যবসা করত ধনঞ্জয়, তার কাছে রমেশ যায়। কি রমেশ বাবু এখানে? আপনি তো খুব ভালো করে জানেন আমি এখানে কেন এসেছি। কি হয়েছে, আবার টাকার প্রয়োজন হয়েছে? হ্যাঁ কাকা, শহরে আমার ছোট ভাই থাকে, তাকে কিছু টাকা পাঠাতে হবে, সেজন্য 10,000 টাকা চাই। এ কথা সে বলছিলই, ততক্ষণে গণেশ কীর্তিকে সঙ্গে করে সেখানে নিয়ে আসে। তাদের দুজনকে দেখে রমেশ আর ধনঞ্জয় দুজনেই অবাক হয়ে যায়। দাদা, তুমি এখানে? তোমার লেখাপড়ার জন্য তোমার দাদা আমার কাছে টাকা ধার নিচ্ছে, আর তুমি এভাবে মেয়েদের সাথে ঘুরে বেড়াচ্ছ। শুনুন, আপনারা গণেশের নিয়ে কিচ্ছু জানেন না। দাদা,
আগে বাড়ির দিকে চলুন তো, বাড়িতে গিয়ে আমরা বাকি সব কথা বলবো। সেখানে সে 1 মিনিটও এভাবে দাঁড়িয়ে থাকবে না। এভাবে বলাতে তারা সকলে বাড়ির দিকে চলে যায়। ওদিকে অনামিকা বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে গিয়ে স্কুলে ছেড়ে আসে। তাদেরকে বাই বলে আবার সে নিজের বাড়ি ফিরে আসে। ওদিকে শারদা, প্রসাদ, রমেশ, গণেশ আর কীর্তি সবাই একসাথে বসেছিল। ওই দেখো, বৌদিও এসে গেছে। এভাবে বলাতে রমেশ যেখানে বসেছিল অনামিকা গিয়ে তার পাশে বসে। মা, বাবা, এর নাম কীর্তি, আমার সাথেই কলেজে পড়ে, আর এ অনাথ। সে ঠিক আছে ভাই, কিন্তু এটা বল তুই সঙ্গে করে ওকে বাড়ি কেন এনেছিস? তোমরা এখনো বুঝতে পারোনি? দুজনে কত ভালো লাগছে না? তার উপরে ওই মহিলা এত দূর থেকে এখানে দেখা করতে এসছে। এতে তো তোমাদের সকলের বুঝে যাওয়া উচিত যে সে গণেশকে কতটা ভালোবাসে। একথা শুনে কীর্তি ভীষণ আনন্দিত হয়। এসে অনামিকার কাছে আশীর্বাদ নেয়। দিদি, তুমি সুপার। আমার বৌদি তো সব কিছুতে সুপার। জানো কীর্তি, আমার বৌদি কি দারুণ চিকেন মোমোস বানায়, কি আর বলবো। একথা শুনে কীর্তি আনন্দে বলে ওঠে, দিদি তাহলে আমাকেও চিকেন মোমোস বানিয়ে খাওয়াও না। আচ্ছা বেশ কীর্তি। মা, বাবা, কীর্তি আর গণেশ এত দূর থেকে এখানে এসছে শুধু আপনাদের আশীর্বাদ নিতে। আপনাদের মতামত জানান না। তুমি যখন স্বীকার করে নিয়েছো তখন আর আমাদের কোনো রকমের কোনো আপত্তি নেই বৌমা। হ্যাঁ গো, গিয়ে মাংস নিয়ে এসো তো। আচ্ছা বেশ অনামিকা। একথা বলে রমেশ সেখান থেকে চলে যায়। গণেশ কীর্তিকে সঙ্গে করে নিয়ে ঘরের ভেতরে যায়। নিজের ঘরের ভেতরে বিছানার ওপরে বসে তারা দুজনে মিষ্টি মিষ্টি গল্পগুজব করতে লাগে। রমেশ তাড়াতাড়ি করে মাংস এনে অনামিকাকে দেয়। অনামিকা খুবই পরিশ্রম করে চিকেন মোমোস বানায়। অনামিকা, বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসছি। আচ্ছা বেশ। একথা বলে রমেশ সেখান থেকে চলে যায়। অনামিকা রান্নাঘরে চিকেন মোমোস বানাতে লাগে। ওদিকে ঘরের ভেতরে গণেশ আর কীর্তি কথা বলছিল। ততক্ষণে রমেশ বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরে আসে। অনামিকা চিকেন মোমোস গরম গরম বানিয়ে নিয়ে আসে, সবাইকে ডাকে। সবাই হলে এসে উপস্থিত হয়। অনামিকার দ্বারা বানানো চিকেন মোমোস সবার প্লেটে এসে বেড়ে দেয়। কীর্তি অনামিকার দ্বারা বানানো চিকেন মোমোস খুব আনন্দ সহকারে খায়। দিদি, আমি সত্যি কথা বলছি, শহরে এই চিকেন মোমোজের কি ডিমান্ড হবে। তার উপরে এখন শীতকালের দিন, এখন চিকেন মোমোজের কি ডিমান্ড। এভাবে বলাতে অনামিকাও এই ব্যাপারটা নিয়ে চিন্তা করতে লাগে। কীর্তি সবার সাথে খুব ভালো করে সময় কাটায়, তারপর শহরের জন্য বেরিয়ে পড়ে। এভাবেই কিছুদিন কেটে যায়। তারপর শীতকাল নেমে আসে। একটা চিকেন মোমোজ সেন্টার শুরু করার জন্য রমেশ আর অনামিকা দুজনেই এ নিয়ে চেষ্টা করতে লাগে। তারপর একদিন যখন প্রসাদ আর শারদা বসে খাবার খাচ্ছিল। শারদা, অনামিকা তোমায় কিছু বলেছে নাকি? কি ব্যাপার নিয়ে গো? আমি একটা গরু বিক্রি করতে যাই, সেই নিয়ে। এ কথা শুনেই শারদা অবাক হয়ে দেখতে লাগে। কেন গো? আসলে শারদা, বৌমা অনামিকা শহরে একটা চিকেন মোমোজের সেন্টার খুলতে চায়, কিন্তু তারা কোথা থেকেও টাকার বন্দোবস্ত করতে পারছে না। তাই ভাবছি একটা গরু বিক্রি করে দিই। যখন সে এভাবে বলছিল, রমেশ আর অনামিকা বাইরের থেকে তাদের কথা শুনে ফেলে। তাদের চোখ গড়িয়ে জল বেরিয়ে আসে। তারা দুজনে তাদের কাছে যায়। না বাবা, গরুদের আপনি খুব পছন্দ করেন, বিক্রি করবেন না। ধনঞ্জয় বাবুর সাথে আমাদের কথা হয়েছে, তিনি কিছু টাকা ধার দেবেন বলেছেন। অনামিকার মুখে এ কথা শুনে প্রসাদ আর রমেশ ভীষণ খুশি হয়। পরের দিনই অনামিকা একটা শহরে ভালো সেন্টার পয়েন্ট দেখে চিকেন মোমোজের ঠেলা শুরু করে দেয়। শীতকালের সময় হালকা হালকা বৃষ্টি হচ্ছে। ঠিক এই সময় অনামিকার চিকেন মোমোজের ব্যবসা খুব ভালো চলতে লাগে। শারদা বাড়িতেই থাকতো আর প্রসাদ গরুদের দেখাশোনা করত। অনামিকা চিকেন মোমোজ বানিয়ে বিক্রি করত, আর তার 2 সন্তান হরিশ আর ভাবনা, তার সাথে স্বামী রমেশ তাকে সাহায্য করত। বাচ্চারা, তুষারপাত হচ্ছে, তোমরা বাড়ি যাও। ঠাকুমা ঝাঁটা আর বেলচা ছেড়ে তোমাকে সাহায্য করতে আসবে না। দাদু এমনিতেই আগে থেকে অসুস্থ, বাবা একা হাতে তোমাকে কত সাহায্য করবে মা। তাই আমি আর দাদা তোমাদের সাথে এখানেই থাকবো। বোন, তোর ঠান্ডা লাগছে নাকি? না দাদা। একথা বলে বাচ্চারা মা অনামিকাকে তার কাজে সাহায্য করতে লাগে। তারপর কিছুদিনের মধ্যেই সেই এলাকাতে অনামিকার চিকেন মোমোজ খুব ফেমাস হয়ে যায়, আর তারা বেশ ভালো রোজগার করতে লাগে। তারপর একটা ভালো মুহূর্ত দেখে গণেশ আর কীর্তির বিয়ে দিয়ে দেওয়া হয়। তারপর থেকে কীর্তি
এত লেখাপড়া শেখার পরেও অহংকার না দেখিয়ে অনামিকাকে চিকেন মোমোজ বিক্রি করাতে সাহায্য করতে লাগে। তখন থেকে অনামিকা পুরো পরিবারের সাথে চিকেন মোমোজ বানিয়ে বিক্রি করতে লাগে, আর এই ব্যবসা তাদের খুব কম সময়ের মধ্যে ফেমাস হয়ে ওঠে। তারা অনেক টাকা রোজগার করে, পুরো পরিবার একসাথে আনন্দে জীবন কাটাতে লাগে। এই ছিল আজকের গল্প। নতুন গল্প নিয়ে তাড়াতাড়ি হাজির হব। নমস্কার।